আমাদের দেশের ক্ষণস্থায়ী শীতকালটা ঠিক যেন এক বিরল সুখ স্বপ্নের মতো, তাই না? লেপ কম্বল আঁকড়ে একটু বেলা করে বিছানা ছাড়া, আয়েশ করে রোদে পিঠ দিয়ে বসে কমলালেবু খাওয়া, রং বেরঙের কোট সোয়েটার পরে মাথায় রঙিন টুপি এঁটে পিকনিক করতে যাওয়া, এছাড়া কড়াইশুটির কচুরি, নতুন আলুর দম, নতুন গুড়ের পিঠে পুলি বা পায়েস তো আছে। এরপর নানা স্বাদের কেক, মোয়া, পাটালি, নাড়ু, গুড়ের সন্দেশ, রসগোল্লার অনবদ্য স্বাদ জীবনের কত দুঃখকেই না বেমালুম ভুলিয়ে দেয়। তা সেই শীতকাল এবছরের মতো যাই করে যেতে বসেছে। লেপ কম্বল শীতবস্ত্রের এবারে মাচায় ওঠার পালা। শীতের সবজির চচ্চড়ি আর টোপাকুলের অম্বল সহযোগে গোটা সেদ্ধ খাওয়ার পালাও শেষ। আগামী ক্ষণস্থায়ী বসন্তের একটুকু ছোঁয়া লাগতে না লাগতেই সামনে আসতে চলেছে ভয়ঙ্কর দুর্জয়, সেই চিরপরিচিত গ্রীষ্মের দাবদাহ। শীতকালটা আসলে আমাদের জীবনের ক্ষণস্থায়ী সুখেরই এক উপমা, বাকিটা তো পরিণাম। আসুন আমরা তাকেই সাদরে সম্বর্ধনা করতে প্রস্তুত হই। কখনো কখনো একটা ভাবনা আমাদের প্রায় ঘিরে ধরে, যা পড়ে রইল বা থাকবে এর পরিণাম কি? যাদের জন্য এসব রাখা, তাদের কি সত্যি সেসবের কোনো প্রয়োজন আছে, নাকি নিজেদের জীবনে কৃচ্ছ সাধন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতিরিক্ত সঞ্চয় করাটা অজান্তে আমাদের মনের এক আর্থিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ? মতান্তর হতেই পারে, তবে উত্তরাধিকার পাওয়া বা আদায় করা আর তাকে পেয়ে উপযুক্ত রূপে দখল এবং উপভোগ করা দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। আসুন আজকের গল্প উত্তরাধিকারে আমরা এই বিষয়টা নিয়ে একটু তলিয়ে ভাবি। শোনা যাক আজকের গল্প উত্তরাধিকার। এবছরের মতো পুজো শেষ। উৎসব শেষে সবাই যে যার মতো নিজ কাজে ও নিজ নিকেতনে ফিরে গেছে। পড়ে আছে পেঁজা তুলোর মতো কিছু এলোমেলো অবিন্যস্ত স্মৃতির রাশি, আর বিজয়া দশমীর বিকেলে নীলকণ্ঠ পাখিটার ডাকতে ডাকতে উড়ে যাওয়ার শেষ ডাকের রেশটা। সব দিকটা কেমন যেন একটা হাহাকার করছে। সন্ধ্যের পর বাড়িটা যেন কে গিলে খেতে আসে। হেমন্তের অপরাহ্নে চতুর্দিকটা ঘুরে এসে হতাশ হয়ে ছাতিম গাছের নিচে বাঁধানো সিমেন্টের ধাপিটাতে ক্লান্ত অবসন্ন হয়ে বসে পড়ল সর্বাণী। সর্বাণী রায় বছর দুয়েক হলো স্বামীকে হারিয়েছে। স্বামী ব্যারিস্টার হলধর রায় মারা যাবার আগে প্রায় বছর পাঁচেক পঙ্গু হয়ে বেঁচেছিলেন ঠিকই, তবে তার স্মৃতিশক্তি ছিল সম্পূর্ণ সজাগ। বছর বিশেক আগে বাগানে লাগানো কেরালার বেঁটে বেঁটে নারকোল গাছের চারাগুলো কে বা কখন তাদের বেঁচে দিয়ে গিয়েছিল তা তিনি সহজেই বলতে পারতেন। তার ছোটবেলাকার স্মৃতিরবন্থন করা শুনে মনে হতো তিনি যেন সচক্ষে চোখের সামনে টেলিভিশনের পর্দায় সবকিছু দেখতে পাচ্ছেন। এমনকি মুদির দোকানের লম্বা ফর্দে পরপর ফেলা দামগুলোর ওপরে একবার চোখ বুলিয়েই তিনি তার নির্ভুল যোগফুল বলে দিতে পারতেন। তবে সমস্যা হতো গতকাল ভাতের সঙ্গে ডাল ছিল কি ছিল না, অথবা গত সপ্তাহে কে বা কারা তার সঙ্গে দেখা করতে এসেছিল তা কিন্তু সঠিকভাবে মনে করতে বললে তিনি সমস্যায় পড়ে যেতেন। এই ডিমেনশিয়া ব্যামোর প্রধানতম কারণ নাকি মগজের সাদা কোষগুলোর জেনোসাইড। সত্যি শেষের দিনগুলো বড়ই মর্মান্তিক ছিল তার। ছেলে সংসাময় 11 বছর আগে বিদেশে বেথা করে পাকাপাকি ভাবে বাসাগারে। তার 4 বছর পর মেয়ে খনা স্কলারশিপ পেয়ে গবেষণার কাজ নিয়ে বিদেশ যাত্রা করে। তারপর থেকে সর্বাণীদের সংসারে দিনক্ষণ দেখে আপত্য স্নেহ প্রকাশের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় কর্তাগিন্নির হাত ফোন দুখানি। তাও কোনো এক মহেন্দ্রক্ষণে ফোনের টাওয়ার দেবতার আবির্ভাব ঘটলে তবেই। গাছগাছালি ঘেরা এই গ্রামের বাড়িটাতে নেহাতি ভাগ্য দেবতার আনুকূল্যে মাঝে মাঝে তেনার মানে টাওয়ারের বিরল দর্শন পাওয়া যেতে পারে। মাঝে অবশ্য 1 বছর পুজোয় সংসার তার তাইওয়ানিজ বউ মিশুমিকে নিয়ে এসেছিল, আর গত বছর পুজোয় খনা এসেছিল তার নাইজেরিয়ান লিভিং পার্টনার চিবুইকে সঙ্গে নিয়ে দেশের বাড়ির পুজো দেখতে।
পুজোয় তাদের দেশে আসা মানে তো হট ওয়াটার, হ্যান্ড ওয়াশ, ডিসইনফেক্টেন্টস, ফেস মাস্ক, হট টাওয়াল, স্যানিটাইজড ওয়াশরুম আর কিচেনের প্যাস্টুরাইজড মিল আর মিনারেল ওয়াটার আর স্যানিটাইজড ফুডের ব্যবস্থা করতে করতে সবাইকে ততষ্ট থাকতে হয়। পুজোর ভাবগম্ভীর গুরুত্বটা তখন সবার কাছে অনিচ্ছাকৃতভাবেই অনেকটা পেছনের বেঞ্চিতে গিয়ে বসতে বাধ্য হয়। তারপর তাদের বাড়ি ফেরা মানে তাদের পেছনেই পরিবারের সকলকার বেশিরভাগ সময়টা চলে যায়। পারিবারিক পুজোর প্রচলিত ভক্তিভাবের পরিবেশটা অনেকটাই পারিবারিক পিকনিকে পরিণত হয়। অনিচ্ছাকৃতভাবে বিদেশি বৌমা বা জামাইকে খাতির করতে গিয়ে হেসেলে 4 পা, 2 পা, নেই পা ইত্যাদির অহরহ আগমন ঘটতে থাকে। সব মিলিয়ে প্রত্যেক মুহূর্তেই পারিবারিক বুনেদিয়ানা আর সাবিকিয়ানার সঙ্গে অতি আধুনিকতার অনভিপ্রেত সংঘাতটা বড় বেশি প্রকট হয়ে ওঠে। গ্রাম্য সমাজে এখনো সেটা দৃষ্টিকটু এবং নিন্দনীয়। তাছাড়া পারিবারিক আভিজাত্যের বিষয়টাও তো কিছু কম নয়। শহর থেকে আসা বাড়ির অনেকে তা সহজে মেনে নিতে পারলেও সর্বাণী তা মোটেই মেনে নিতে পারে না। মুখ বুজে সব সহ্য করে বটে, ভাবে এরা আদিক্ষেতা করে পুজোয় দেশে বাড়িতে না এসে অন্য যে কোনো সময় আসতে পারে, তাহলে এরা তো আর তাদের মাকে পুজোর ঘরে বা পুজোর জোগাড়ে কোনো সাহায্য করতে পারে না। এদের কাজ হলো নানা পোজে, সেলফিতে পুজোর ছবি আর নিজেদের ছবি তুলে ফেসবুকে পোস্ট করা। আরে নাতিটাকেও এবারই হাল হকিকত কিছু শেখায়নি, সুতরাং সে এখানে এসে খোলামেলা পরিবেশ পেয়ে সারা দিন ধরে যথেচ্ছাচার তাণ্ডব চালায়। তাকে সামলানোই তাই তো একটা কঠিন কাজ। সে ভীষণ জেদি, যা চাইবে তাই তার চাই, না পেলেই ব্যাস। গতবারে এসে সে কুচো দেবতাকে পকেটে ভরে নিয়ে সারাদিন ধরে ঘুরেছে, কেউ খোঁজ পায়নি। অবশেষে রাতে ঘুম পাড়াতে গিয়ে ওর মা সেটিকে ওর পকেটে আবিষ্কার করে। এদিকে দেখতে দেখতে বেলা পড়ে আসছে। এদিক ওদিক দেখে রেখা, রেখা বলে দুবার গলা তুলে ডেকে উঠল সর্বাণী। কি যে করে মেয়েটা, কোথায় যে থাকে তা কে জানে। আসলে এত বড় বাড়িটাতে কেউ কোথাও ঢুকে বসে থাকলে তার পক্ষেও সবাইকার সব ডাক সবসময় শোনা বা সাড়া দেওয়া সম্ভব হয় না। এদিকে কর্তার ঘরের জানলাগুলো বন্ধ করতে হবে, নচেত মশা ঢুকবে। ফুল গাছগুলোতে জল দিতে হবে। ওদিকে সন্ধ্যারতির সময় হয়ে গেছে। মন্দিরের দরজা তালা খুলতে হবে, আলো জ্বালাতে হবে। এক্ষুনি বেনু ঠাকুর আসবে। দুর্গা মন্দিরে আরতির পর শালগ্রাম শিলার আরতি, কুচো দেবতার সন্ধ্যারতি, বুড়ো শিবের পুজোর শেষে ক্ষীরের প্যাঁড়া আর দুধ দিয়ে সন্ধ্যারতির ভোগ, সব শেষে চামড় দুলিয়ে ঠাকুরের শয়ন পর্ব। আরে বাবা, নিত্য সেবার কাজ কি আর একটা? কবে যে সেই বিয়ের পর সর্বাণীকে তার শাশুড়ি ঠাকুরনী এইসব নিয়ম নীতিকে শিখিয়ে দিয়ে গেছেন তা তার আজকে আর পরিষ্কার মনে নেই। আজ প্রায় 6 যুগ আগের কথা। তিনিও তার শাশুড়ি ঠাকুরনের হাত ধরেই সেনবাড়ির অন্দরমহলে প্রবেশ করেছেন। আসলে সেই প্রজন্মের নারীদের কাছে বিশ্বাস অবিশ্বাস, সাত্ত্বিকতা নাস্তিকতা, ধর্ম অধর্মের বিষয়গুলো এতই দুর্বোধ্য আর অস্বচ্ছ ছিল যে এসব নিয়ে প্রশ্ন করার অবকাশ তাদের কোনোদিন মেলেনি। আর প্রশ্ন করার সময় যখন এসেছে ততক্ষণে উত্তরদাত্রীরা একে একে সব পরলোকে পাড়ি জমিয়েছেন। আজ এই সব নিয়ম নীতিকে বিনা বেঁচে থাকাটাও সর্বরীর কাছে বেশ যন্ত্রণাদায়ক বলে মনে হয়। মাঝে মাঝে মনে হয় এগুলোই তো তার এই বয়সে বেঁচে থাকার একমাত্র উপজীব্য। এগুলো বিনা জীবনটা যেন মূল্যহীনভাবে বেঁচে থাকার একটা প্রকৃষ্ট জেলখানা। সেখানে সে যে বড়ই একা। আর যাই হোক, ঠাকুর ঘরের বেদিতে তার সামনে রাখা অনুভূতিহীন প্রস্তর মূর্তিটার সামনে বসে দু কথা বলা যায়, মনের ভেতরে জমে থাকা উত্তাপটাকে কিছুটা উগরানো যায়। বাকিটা তো কঠিন বাস্তব নামক এক সীমাহীন নীরের জমাট বাঁধা শূন্যতা। সর্বাণী শুনেছে আজ থেকে প্রায় 200 বছর আগে সর্বাণীর শ্বশুর মশায়ের ঠাকুরদার বাবার ঠাকুরদা মানে রায়রায়ান রণজয় রায় মহাশয় নাকি এই জমিদারির পত্তন করেন। তিনি ছিলেন তৎকালীন জায়গিরদারের এক ক্ষমতা ও প্রভাবশালী নবাব। প্রখর বুদ্ধি বলে আর সেই জায়গিরদারের আনুকূল্যে ও অনুগ্রহে তিনি খাজনা আদায়ের একটা ভারী অংশ তার নিজের সংগ্রহে রেখে প্রয়োজনে সেই টাকা নানা ব্যবসায় সুদে খাটাতেন। তেজারতির ব্যবসা ছাড়াও তিনি জায়গিরদারের অনুগ্রহে প্রচুর নিষ্কর ভূসম্পত্তি লাভ করেন।
তলে তলে তিনি জায়গিরদারের হয়ে এক লিটল বাহিনী পুষতেন। আবার অন্যদিকে তিনি ইংরেজদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। কিন্তু এক বছর ভয়ঙ্কর খরা আর পরের বছর আরো ভয়ঙ্কর সর্বগ্রাসী বন্যায় তার জমিদারির প্রভূত ক্ষতি সাধন হয়। বহু টাকা কর্জ করে তিনি অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করলে কি হয়, সে বছর আবার এক ভয়ঙ্কর মহামারী এসে গ্রামের পর গ্রাম উজাড় করে দেয়। এই সুযোগে ইংরেজরাও তার জমিদারি বাতিল ঘোষণা করে। বেশিরভাগ জমি ক্রোক করে নেয়। সামান্য যা বেঁচে ছিল তাই বাড়িখানা, লাগোয়া বাগান, দুখানা দিঘি আর বিঘে ৩০ ধানি জমি, যা নাকি সারা বছরের জন্যে এ বাড়ির গোলা দুখানি ভরতে যথেষ্ট ছিল। দূরে ক্যাঁচ করে ফটকের গেটটা ঠেলে খোলার শব্দে সম্বিত ফিরল সর্বাণীর। নিশ্চয়ই অরুণ সাইকেল নিয়ে ভোগের মিষ্টি কিনতে গিয়েছিল, এখন বাড়ি ফিরল। অরুণ হলো এবারই সর্বঘটের কাঁঠালি কলা। ডালে ঝোলে অম্বলে সবেতেই অরুণের প্রয়োজন। ওর বাবা ছিল খাজাঞ্চির হিসেব রক্ষক। অনেক চেষ্টা করেছিল ছেলেকে পড়াশোনা শিখিয়ে বড় করতে, কিন্তু ওর নজর ছিল সারাদিন বাগানে গাছের ফল ফুল পাড়া, ছিপ ফেলে পুকুরের মাছ ধরা, বাড়িতে যজ্ঞী হলে বিয়েনের ঠাকুরদের রান্নায় সাহায্য করা, পুজোর ঘরে ঠাকুরমশাইকে পুজোর সামগ্রী এগিয়ে দেওয়া, পুজো পার্বণে ঠাকুরমশাই সময় দিতে না পারলে কত কথা বা পাঁচালি বাড়ির মেয়ে বউদেরকে পড়ে শোনানো, কর্তাদের প্রয়োজনে তেল মালিশ করে দেওয়া, বাড়ির বাজার হাট মাসকাবাড়ি থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি বিষয়ে নিজের মতো করে সামলানো। এভাবেই ওর জীবনের সিংহভাগটা এ বাড়ির সংসার প্রবাহে মিশে গেছে। এখনো জীবনের অপরাহ্নে এসে পৌঁছেছে। অরুণ এ বাড়ি থেকে মিনিট ৫ দূরত্বে ওর বাবার করা দোচালা বাড়িটাতেই থাকে। বউটা ম্যালেরিয়ায় মারা গেছে, তা প্রায় বছর ১০ হলো। এক মেয়ে জবার আগেই বিয়ে হয়ে গেছে। নিজে বাড়িতে একলা হাত পুড়িয়ে খায়। অবশ্য বেশিরভাগ সময় সে এ বাড়িতে থাকার কারণে তার গ্রাচাস্বাদনের বেশিরভাগ প্রয়োজনটাই এখান থেকে মিটে যায়। ৩ কোটির উপরে বয়স হলে কি হয়, তার বুড়ো হাড়ে এখনো সে অনেক জোয়ান মতর থেকে বেশি কায়িক পরিশ্রম করতে পারে। কবেকার সেই কর্তার কিনে দেওয়া অ্যাটলাস সাইকেলটাই তার এখনো সবসময়ের সঙ্গী। সর্বাণী জানে অরুণ এখন বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করবে, আলো জ্বালবে, ঠাকুর ঘরে সন্ধ্যারতির ব্যবস্থা করবে, রেখা রাতের খাবার রান্না করে ঘরের টেবিলে তুলে দিলে রান্নাঘরে তালা দেবে, চারিদিকে মশার ধূপ জ্বালাবে, শেষে বাড়ি যাওয়ার আগে এসে সর্বাণীর সঙ্গে কালকের কাজগুলো নিয়ে একবার আলোচনা করে নেবে। আর হ্যাঁ, গোয়াল ঘরে জাবনা দেওয়ার সময় কটা ঘুঁটে জ্বালিয়ে ধুনো ছড়িয়ে দিয়ে যাবে, নচেত মশাগুলো গরু দুটোকে বড্ড বিরক্ত করে। অদূরে পরিত্যক্ত মস্ত বড় দ্বিতল পাথরের কুটি বাড়িটা পড়ন্ত সূর্যটাকে পেছনে করে এক জীবন্ত কালো পাথরের মতো দাঁড়িয়ে আছে। সর্বাণী কোনোদিনও ওখানে ঢোকেনি, তবে সে শুনেছে অতীতের অনেক পাপকর্মের বিমূর্ত সাক্ষী হয়ে নাকি ওই পরিত্যক্ত দুর্গের মতন দেখতে বর্ণহীন কালো প্রাণহীন বাড়িটা দাঁড়িয়ে আছে। ওখানে নাকি এককালে অনেক হতভাগ্য চাষিদেরকে বিনা প্রতিবাদে জমির কর অনাদায়ে ফাঁসিতে ঝুলানো হতো। ফাঁসির মঞ্চের নিচে নাকি এক মস্ত নালা তৈরি করা আছে। মৃতদেহগুলো ফাঁসির পর নালায় ছুঁড়ে ফেলে দেওয়া হতো। অদূরে বহমান নদীর জোয়ারের জল ঢুকে মৃতদেহকে ভাসিয়ে নিয়ে নদীতে চলে যেত। তারপর তাদের আর কোনো সাক্ষ্য প্রমাণ থাকতো না। একবার লখনৌ থেকে নিয়ে আসা সারা রাত ধরে গান গাইতে অনিচ্ছুক এক প্রতিবাদী বাইজিকে নাকি মেরে ওই নালায় ফেলে দেওয়া হয়। তারপর থেকে নাকি ওই বাড়ি এক পরিত্যক্ত সম্পত্তি। কেউ সেখানে রাত্রিবাস করতে গেলে নাকি আর বেঁচে ফেরেনি। এখন এপার গড়ে আর ওপার ভেঙে নদীটা এই অঞ্চল থেকে অনেকটাই দূরে চলে গেছে। বাড়িটা এখন আগাছা আর বটের ঝুড়িতে ঢেকে গেছে। সেখানে এখন বিষাক্ত পোকামাকড় আর সাপখোপের বাস। ইদানিং এক চিত্র পরিচালক একটা টিভি সিরিয়ালের শুটিংয়ের জন্য সর্বাণীর সঙ্গে যোগাযোগ করেছিল বটে, কিন্তু সর্বাণী এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে চায়নি বলে সেও পিছিয়ে যায়। এখন অবশ্য কিছু ছোকরা ছোকরি দিনের বেলায় আসে ওই কুঠি বাড়ির বাইরে থেকে প্রি ওয়েড শুট করতে। এখন আবার এসবের নতুন ঢং হয়েছে কিনা। ঘাড় ঘুরিয়ে সর্বাণী একবার সারি সারি তাল গাছে ঘেরা বাড়ির পেছনের কাকচক্ষু ঝিলটার দিকে আর চোখে তাকালো। পড়ন্ত সূর্যের গোলাপি আভায় একদম ছবির মতন দেখাচ্ছে ঝিলটাকে। কতদিন হয়ে গেল কেউ আর ঝিলে নামে না। মাছগুলো অরুণ বলেছিল এক একটা নাকি 15 থেকে 20 কেজি ওজনের হয়েছে, গায়ে শ্যাবলা পড়ে গেছে। বছর 2 আগে রেখার বরটা এই ঝিলে ডুবে মরার পরের থেকে অরুণ ঘাটে কাঁটা ডাল ফেলে দিয়ে সবাইকে ঝিলে নামা বন্ধ করে দিয়েছে।
রেখার বরটার কি যে হয়েছিল কে জানে, পরপর 3টে মেয়ে জন্মাতে ওদের বর বউয়ের নিত্য খিটিমিটি লেগে থাকত। সেদিন বৃষ্টি ভেজা নিশুতি রাতে ওরা নাকি সেবারে এক পুত্র সন্তানের গর্ভধারণের চেষ্টায় বিছানায় এক নিবিড় আলাপনে মশগুল ছিল। হঠাৎ বাইরে কার একটা অচেনা গলার ডাক শুনে সেই যে রেখার বরটা ঘর ছেড়ে বেরিয়ে গেল, আর ঘরে ফেরেনি। পরের দিন ওর মৃতদেহটা যখন ঝিলের জলে ভেসে উঠল, বেলা তখন প্রায় 1টা। মাথায় একটা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। তারপর সেই নিয়ে খামোকা থানা, পুলিশ, ময়নাতদন্ত, মায় আদালত পর্যন্ত ছোটাছুটি। তারপর থেকে রেখাও ওর 3 মেয়েকে নিয়ে এ বাড়ির একজন হয়ে গেল। এখন নতুন উপদ্রব হয়েছে, ওর বড় আর মেজ মেয়ে দুটোর খোঁজে সারাক্ষণই বাড়িতে গ্রামের হুলোরা সব ছকছক করে ঘুরছে। পশ্চিমের ঝিলটা অবশ্য বাড়ির বাইরে, যদিও জমা দেওয়া আছে, তবুও জমাদার মাঝে মাঝে 2-1খানা রুই কাতলা দিয়ে যায়। তাছাড়া গ্রাম ঝেঁটিয়ে সবাই মিলে ওই ঝিলে নাইতে যায়। বড় গভীর ঝিল, সর্বাণীর কেমন একটা ভয় ভয় করে। কবে যে কি ঘটে তা কে জানে। তবে ঝিলের পেছনের জমিটা বেশ কয়েক ঘর বাগদি বেদখল করে পাতার ছাউনি দিয়ে ঘর বানিয়ে নিয়েছে। রাতে চুরি করে মাছ ধরার অপরাধে কিছুদিন আগে ঝিলের জমাদার থানা পুলিশও করে, কিন্তু চুরি বন্ধ হয়নি। এদেরকে উৎখাত করা তো সহজ নয়। এদের মাথার ওপর অতিপ্রেরণার হাত থাকায় এরা এমনিতেই ধরাকে সরাজ্ঞান করে। হয়তো সামনে ভোটের আগে সরকার বাহাদুর ঘটা করে এদেরকে জমির পাট্টাও দিয়ে দেবে। তাছাড়াও এদের জন্য আছে মাছ ধরতে না পারলে মাছের ঝোলের টাকা, স্কুলের জামা গায়ে দিলেই মুফতে সাইকেল চড়ার টাকা, ফ্রি রেশন তোলার টাকা, রোগ বিসুখে ডাক্তার বুদ্ধির টাকা, বেথা হলে সাজুগুজুর টাকা, খেতে না পেলে মদ খাওয়ার টাকা, ভাতারের ভাতের সঙ্গে কিল খেলে কিল হজম করার টাকা, এরপর পুজো করলে পুজোর চাঁদা, নিজের বাপ না থাকলেও ভূতের বাপের শ্রাদ্ধে শ্রাদ্ধ করলে তার টাকা, এসব তো আছেই। সর্বাণী আনমনে গুনগুন করে গেয়ে উঠল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। হঠাৎ যেন বহুদিনের চেনা বাগানটা অচেনা হয়ে উঠেছে সর্বরীর কাছে। সে নতুন করে আবিষ্কার করতে লাগলো বাড়ির বিশাল চৌহদ্দি ঘেরা তাল, খেজুর, সুপুরি গাছের সারি, কম করে 20টা নানা প্রজাতির আম গাছ, নানা অগুন্তি কাঁঠাল, আতা, লিচু, সবেদা, কুল, পেয়ারা, ডাব, কলা, করমচা, লেবু, সেগুন, দেওদার গাছের ছড়াছড়ি। বাড়ির ভেতরের টুকরো জমিতে অরুণের লাগানো শসা, লাউ, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, পালং, শিম, বিট, গাজর, ক্যাপসিকাম, বিনস, লঙ্কার চাষ, কি নেই সেখানে। তাছাড়া অরুণের সবুজ হাতের ছোঁয়ায় শীতের বাহারি ফুল গাছগুলো বাড়িটাকে সদাই রঙিন করে রাখে। তাছাড়া গ্রীষ্মে লাগানো তার বেল, জুঁই, রজনীগন্ধা, গন্ধরাজ, হাসনুহানার গন্ধে সারা বাড়িটা যেন মম করে। রাতে ফুলের মিষ্টি গন্ধে নেশা লাগে, ঘুম আসে না। মনে হয় এরপরেও যে কেন মানুষ স্বর্গে যেতে চায়। বেশ আনমনা হয়ে পড়ছে সর্বাণী। দিনের শেষের পড়ন্ত আলোয় এইবারে উঠে দাঁড়ালো সর্বাণী। চতুর্দিকটা একবার চোখ বুলিয়ে সে ভাবতে লাগলো, এই ঠাকুর দালান, দুর্গা মণ্ডপ, শিব মন্দির, নারায়ণ মন্দির, মা লক্ষ্মী আর মা মোগলচণ্ডীর মন্দির, নাট মন্দির, ভোগের হেসেল, 50 জন একসঙ্গে বসে ভোগ খাওয়ার মস্ত এক দালান, তৎসংলগ্ন পাতকুয়ো, গোয়ালঘর আর হাঁড়ি কাঠের বলিমঞ্চ মিলিয়ে প্রায় 10 বিঘে জায়গা। এছাড়াও আছে কুঠি বাড়ি, 24 শরিকের খান 10 বসত বাড়ি, 20টা গাড়ি রাখার গ্যারাজ, বাগান, ঝিল, বাঁশবন, চাকর খানসামাদের থাকার ঘর মিলিয়ে আরো অন্তত বিঘে 10। যদিও বাকি জায়গার জমি বেশিরভাগটাই কালক্রমে বেদখল হয়ে গেছে। 24 শরিকের 20 জনই এখন পুজোর দিন ছাড়া আর কখনোই তাদের দেখা মেলে না। তাদের দেখে মনে হয় তারা যেন হোমস্টেতে পুজোর ছুটি কাটাতে এসেছে। তাদের চাই মুখে মুখে খাবার আর নানা ফিরিস্তি সেবা যত্ন। তাদের বেশিরভাগই এই দেশে থাকে না, থাকলেও বিদেশে থাকার মানসিকতা নিয়ে এই দেশে বসবাস করে। বাকি জোনাচারেকের কোনো হদিশই নেই। তারা বা তাদের কেউই কোনোদিন এদেশে আসবে বলে মনে হয় না। বেশিরভাগের ছেলেমেয়েরাই বিদেশে নানান কাজে প্রতিষ্ঠিত। তাদের এখানে এসে বেদখলি জমি উদ্ধার করাতে কোনো ইচ্ছে নেই। এখন এই 24 শরিকের উত্তরাধিকার সামাল দিতে সর্বঘটের কাঁঠালি কলা 72-এর চৌকাঠ পেরিয়ে সর্বাণী একা এই রায়বাড়ির ধ্বজা উড়িয়ে বসে আছে।
সে জানে না যে তারপর কি, আর তা হয়তো কেউই জানে না বা জানার ইচ্ছে আছে বলেও মনে হয় না তার। একেই হয়তো বলে প্রাচুর্যের অন্তিম পরিণাম। শোনা গেল টেবিলে চা দিয়ে রেখা বারবার তাকে ডাকছে। রায়বাড়ির স্থাবর বৈভবের চিন্তায় মশগুল সর্বাণী গুটি গুটি পায়ে এবারে হেমন্তের অন্ধকারের বাগানটাকে পেছনে ফেলে খাওয়ার ঘরের দিকে এগিয়ে পড়ল। পেছনে পড়ে রইল তার একরাশ অন্ধকারে জমাট বাঁধা ডজন দুয়েক উত্তরাধিকারের প্রত্যাশাবিহীন এক নিষ্ফলা সম্ভাবনা। জানাবেন গল্পটি শুনে কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই প্রত্যেকবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। আজ তবে বিদায় নিলাম। কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিছক গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন। আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।